চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন। প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৩৯৮ হজযাত্রী। লাব্বাইক নামে দেশের প্রথম হজ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত সার্বভৌমত্বের জন্য হুমকি বলছে বিএনপি। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। ৫ আগস্টের পর ২ সহস্রাধিক মামলা হয়েছে বললেন আইজিপি। হয়রানিমূলক মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি আইন উপদেষ্টার। এবং ৮ মাসের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $১.৫ বিলিয়ন। দেনা পরিশোধের পর এই অর্জনকে বড় সাফল্য বলছে কেন্দ্রীয় ব্যাংক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন করেছেন ধর্মোপদেষ্টা আফম খালিদ হোসেন। রাতের প্রথম ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৩৯৮ জন হজযাত্রী। সোমবার সন্ধ্যায় আশকোনা হজ ক্যাম্পের ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে ধর্মোপদেষ্টা বলেন, যৌক্তিক খরচে হজ পালনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আন্তরিক সরকার। যদিও ভিসা ও টিকিট ব্যবস্থাপনার বিষয়ে নানা অভিযোগ জানানো হয় হাবের পক্ষ থেকে। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। হজযাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে সেরে নিচ্ছেন আনুষঙ্গিক সব কাজ। প্রথম ফ্লাইট, বাংলাদেশের প্রথম উদ্বোধনী ফ্লাইট। আমার ফ্লাইট দিলে 10 মিনিটে বাংলাদেশ সৌদি আরব। পবিত্র হজ পালনের জন্য আমরা যাচ্ছি। দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করব, বিশেষ করে গাজা আর ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করব। এবারের হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। জানালেন, তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। সার্বিক ব্যবস্থাপনা খুব সুন্দর, খুব ভালো লাগছে। যে কয়েকটা মনে করলেন ট্রেডিং সেন্টারে গেছি, খুব সুন্দর হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবারে খুব সুন্দর। খরচ আগের চেয়ে এবারে অনেক কম এবং আমরা স্বাচ্ছন্দ্যে যাইতে পারবো যা দেখছি। এবার হজের প্রথম ফ্লাইটে যাত্রী ৩৯৮ জন। সোমবার সন্ধ্যায় কার্যক্রম উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। বলেন, ধর্ম মন্ত্রণালয়ের বাহিরে অন্য কোনো মন্ত্রণালয় বিভাগ থেকে সরকারি খরচে হজে যাওয়ার সুযোগ থাকছে না। আমরা আমার মন্ত্রণালয়ের বাইরে কোনো মন্ত্রণালয়, কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না, এটা বন্ধ করে দিয়েছি। এবং সরকারি বেসরকারি হাজিদের দেখভাল করার জন্য আমাদের এই টিম কাজ করবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি, আমরা এগুলো দেখভাল করব। অনুষ্ঠানে ভিসা ও টিকিট ব্যবস্থাপনা নিয়ে সমস্যা তুলে ধরেন হাব সভাপতি। আমাদের সিস্টেমের কারণে আমাদের কিন্তু ভিসা হচ্ছে না। আমরা নানানভাবে সৌদি আরবে অনেক চেষ্টা করেছি। মাঝখানে শিডিউলগুলো চেঞ্জ করে প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয়, তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে। নাহলে ৪-৫ হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে টিকিট ও ফ্লাইট সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না এই সমস্যা সমাধান করার জন্য। আল্লাহ জানেন কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। এবছর নিবন্ধন করেছেন ৮৭,১০০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫,২০০ জন, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি ব্যবস্থাপনায় এই প্রথম হজ অ্যাপস চালু করল সরকার। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লাব্বাইক নামের বিশেষ অ্যাপসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, হজ সেবা সহজ করতে এই উদ্যোগ বিশাল ভূমিকা রাখবে। মুনিরুল ইসলামের প্রতিবেদন। অভিজ্ঞতা না থাকায় পদে পদে ভোগান্তি আর হয়রানি পোহাতে হয় হজযাত্রীদের। এজেন্টের ওপর আস্থা রেখেই হজযাত্রীরা পাড়ি জমান মদিনায়। আর হজযাত্রীদের এসব জটিলতা কাটাতে চালু হলো হজের বিশেষ অ্যাপস লাব্বাইক। হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এমন উদ্যোগ নিল কোন সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অ্যাপসের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। হজ ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা নিয়ে চালু হওয়া এই অ্যাপস এবছর থেকেই ব্যবহার করতে পারবেন হজযাত্রীরা। হজের কলাকৌশল, ধর্মীয় আচার, স্বাস্থ্য সহ নানান ফিচার থাকবে এই অ্যাপসে। অ্যাপসের নানান দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, হজযাত্রীদের জন্য গাইডের ভূমিকা রাখবে। হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে উনি আসবেন, আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন।
চিন্তা করে দেখলো যে এই যা পেলাম তাতে আমার 2 বছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছরে যেতে পারবো, সব আমার জানা হয়ে গেছে, কাজে আমি প্রস্তুত নিচ্ছি। এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং সে এবং পরিবারের সদস্যরাও মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে। এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি, সেটাকে নিশ্চিত করা। হজ যাত্রীদের ধর্মকর্ম পালন সহজের পাশাপাশি সৌদি আরবে গিয়ে চলাফেরার সমাধান দেবে অ্যাপস লাব্বাইক। 50% যায় ধর্মকর্মের দিকে আর 50% যায় অনিশ্চয়তাগুলোকে সামাল দিতে। আমরা ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তাগুলোর যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বের হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো। এটা হলো মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করবো। যে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয়, সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করব এবং নিরাপদভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগ দেবেন। এটাই হলো এটার পারপাস। এই অ্যাপসটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করেন ডক্টর ইউনুস। ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে, অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করবো, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মার্কিন এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংসের পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটে নতুন সংযোজন। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। দুর্গম ও ফাইবারবিহীন অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে এটি বড় পদক্ষেপ। যুদ্ধবিধ্বস্ত মায়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ থেকে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। সোমবার বিকেলে ঠাকুরগাঁয়ে গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। করিডোর দেওয়ার বিষয়টি সরকারের একক সিদ্ধান্ত উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। অন্তত 50টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন চাই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে বিএনপির লিয়াজোব কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। আমির খসরু বলেন, একটি বিশেষ মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। 16 বছর ধরে ভোটাধিকার ফেরানোর সংগ্রাম করতে হয়েছে। কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ এ সংগ্রাম করেনি। যারা রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, আমাদের সাথে যারা রাস্তায় ছিল, ইতিমধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। এবং সাথে সাথে সংস্কারের যে কথাগুলো বলা হয়, যে সংস্কারের ব্যাপারে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। দ্রুত জাতীয় নির্বাচন দাবিতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে দেশব্যাপী তারুণ্যের সমাবেশের এই কর্মসূচি দেওয়া হয়। দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর অঞ্চলে ভাগ করে কর্মসূচি পালন করবে তারা। ব্রিফিংয়ে যুব দলের সভাপতি আব্দুল মোনাই মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনসম্পৃক্ততা তৈরিতে কাজ করা হবে। সংলাপের ভিত্তি হবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দল সমূহ ঘোষিত 31 দফা রূপরেখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত দিক নির্দেশনা ও রাজনৈতিক দর্শন। যেন আর কখনো কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। ফ্যাসিবাদের 16 বছরের মানবাধিকার লঙ্ঘন ও
জুলাই আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয়। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসে তারা কখনো পালিয়ে যেতে পারে না। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মরহুম আব্দুস সোবহানের স্মৃতির উপর রচিত জীবনী গ্রন্থ তৃণমূল থেকে শীর্ষ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে আব্দুস সোবহান ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত রাজনীতিকরা আব্দুস সোবহানের চারিত্রিক গুণাবলী উল্লেখ করে মিথ্যা মামলায় বিচারিক হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান। যারা সমাজ সংস্কার করে তারা সুফল ভোগের জন্য করে না, যারা সংগঠন তৈরি করে তারা নেতৃত্বের জন্য লালায়িতও থাকে না। যে সমাজ ও জনগণ এই নির্লোভদের কদর করে না, সেই সমাজ ও জাতির দুর্ভোগ ঘোচে না। বাংলাদেশ জামাত ইসলামীর কোন একটা ছোট্ট কর্মীও এই ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। ভারতের দালালরাই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। এই ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী এই সমস্ত নেতৃবৃন্দের জীবনীকে অধ্যয়ন করতে হবে। রাজনৈতিক অঙ্গনে আব্দুস সোবহানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা দেশকে ভালোবাসে তারা কখনো নিজ ভূমি ছেড়ে পালিয়ে যায় না। মৌলানা আব্দুস সোবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকে এবং এটি তাদের কর্মের কারণে। আল্লাহ আমাকে, আমার সহকর্মীদেরকে, রাজনীতির ময়দানে যারাই আছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান। আলোচনা শেষে আব্দুস সোবহানের স্মৃতির উপর রচিত জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জামায়াত আমির। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর বিদেশে পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম। জুলাই আগস্ট গণহত্যার এই পর্যন্ত 600 মামলা সহ মোট 1500 মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, গণহারে আসামি দেওয়া হলেও এসব মামলা মিথ্যা নয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে সোমবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। পুলিশ সংস্কার কমিশন ওনাদের যে সকল সুপারিশ ওনারা করেছেন, ওনারা জানিয়েছেন সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। আমাদের একটা প্রধান পরামর্শ ছিল যে পুলিশের কাজের ওই স্বাতন্ত্র্যটা বজায় রাখার জন্য, যাতে করে আমাদেরকে চাপের মুখোমুখি হতে না হয়। তো আমরা এখনো ওই দিকেই পথ চেয়ে আছি এবং এই সরকারের সময় না হলে আর কখনো হবে না। 5 আগস্টের পর থেকে যে যার মতো মামলা করছে, এর অনেকগুলোই হয়রানিমূলক বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে তিনি বলেন, এসব মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেও দাবি করেন আইন উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে চলতি বছরের 27 মার্চ রায় দেয় আদালত। সেই রায় আমলে নিয়ে রবিবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গেজেট প্রকাশের ক্ষেত্রে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি, যদিও এটি তাদের সাংবিধানিক অধিকার। ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরাই গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার কিছু বলার নেই। মেজর সিনহা হত্যা মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এক্ষেত্রে হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান আইন উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার
কোনো অবকাশ নাই। দিবস উদযাপন অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয়। এই জট কমাতে পরিকল্পনা করছে সরকার। 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। লিগ্যাল এইড সংস্থায় 40% মামলা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। 10 লক্ষ মামলা কোর্টে যায়, তারপর যদি 4 লক্ষ আমরা লিগ্যাল এইড নিয়ে আসতে পারি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আশুলিয়ায় 6 লাশ ফুরানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমনটা জানিয়েছেন প্রসিকিউটর মিজানুর রহমান। ফলে নতুন তদন্ত রিপোর্ট দাখিলের জন্য 25 মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এদিকে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেননি ট্রাইব্যুনাল। কাজী পাপুর প্রতিবেদন। জুলাই আগস্ট গণ আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় 6 যুবককে গুলি করে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন জানায় এদের একজনকে জীবিত অবস্থায় পোড়ানো হয়। সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রসিকিউশন টিম নতুন করে আবারও সময় চান। কারণ হিসেবে হত্যার ভিডিও হাতে পাওয়ার কথা জানান তারা। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব। অন্যদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন আগামী 20 জুলাই দাখিলের নির্দেশ দেন আদালত। আর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও একই দিনে দাখিল করার কথা বলা হয়। সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্যারোলের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়, এটা আমাদের বা ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়। এদিকে জুলাই আগস্ট গণ আন্দোলন চলাকালে হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন। এই মামলায় ডাব্লিউইসি ছিল, তাকে প্রোডাকশন মূলে আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের অবস্থা। এদিন 4 মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর 12 সদস্য সহ মোট 13 জনকে আদালতে হাজির করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে এই ঘটনা ঘটে। রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধড়ক কিলঘুষি মারেন। ওই হামলাকারীদের বাধা না দিয়ে আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকে পুলিশ। দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুলাইমান হত্যা মামলায় তদন্তকারী সংস্থা সিআইডির আবেদনের প্রেক্ষিতে আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তো আশা করি এই রিমান্ডের মাধ্যমে এই মামলার যে মূল রহস্য, সঠিক তথ্য সেগুলো উদ্ঘাটিত হবে। ইরেশ জাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি জানান, এই মামলা সরকারের পক্ষ থেকে করা হয়নি। সোমবার সকালে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। এক্ষেত্রে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মিরপুর মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ জাকের সহ 408 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে।
নির্বাচিত সরকারের অধীনে সংবিধান সংশোধনে সংসদে সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি গণভোটের বিধান রাখার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান দলটির সভাপতি নুরুল হক নূর। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিস্তারিত কাজী এহসান বিন দিদারের রিপোর্টে। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদ। কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১৩৫টিতে একমত জানায় দলটি। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নুরুল হক নূর। রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি হলে 4 মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব, তবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করতে হলে গণভোট করতেই হবে। এক্ষেত্রে তার দলের প্রস্তাবগুলো তুলে ধরেন তিনি। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার 25 বছর বয়সের পরিবর্তে আমরা 23 বছর বয়স করার দাবি জানিয়েছি। এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে। সংবিধান পুনর্লিখন নয়, সংশোধন হচ্ছে এমন মন্তব্য করে নূর বলেন, নির্বাচিত সরকারের অধীনে সংবিধান সংশোধনে গণভোটের বিধান রাখা জরুরি। পার্লামেন্টের 2/3 পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়। সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে, আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। গণ অধিকার পরিষদ সহ এখন পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মোট 20টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। দেখার বিষয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টিতে কমিশন কতটুকু সময় নেয় এবং কতটা সফল হয়। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এবং সংস্কারগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন হবে। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। গেল 8 মাসে রিজার্ভ বেড়ে প্রায় $1.5 বিলিয়ন। বৈদেশিক দেনা পরিশোধের পর রিজার্ভ বৃদ্ধির এই প্রবণতাকে বড় অর্জন বলে মনে করেছে বাংলাদেশ ব্যাংক। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির কারণে ডলারের দাম স্থিতিশীল আছে বলে জানিয়েছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বিস্তারিত রেজা খানের প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুলাই বিপ্লবের পর রিজার্ভের পরিমাণ ছিল $25.5 বিলিয়ন মতো, যদিও IMF এর মানদণ্ড অনুযায়ী এটি 20.5 বিলিয়ন। 8 মাস পর একই হিসাব অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $26.78 বিলিয়ন বা $21.42 বিলিয়ন। ভঙ্গুর পথযাত্রায় এ সময়ে $1.5 বিলিয়ন রিজার্ভ বৃদ্ধিকে বড় অর্জন বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বড় পরিবর্তন, প্রশ্ন হলো কেন আর কি 25 থেকে 26 বা 26.5 হওয়াটা খুব বড় সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না মনে হতে পারে, কিন্তু এই সময়টার মধ্যে আমরা বিভিন্ন যে আমাদের ফরেন ডেট ছিল এটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। বিশেষ করে আদানির যে পেমেন্ট বাকি ছিল অনেকাংশেই প্রায় সমাধান। রপ্তানি ও বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণেই রিজার্ভ বাড়ছে বলেও জানান তিনি। এই সময়ে বেশ কিছু ব্যবসায়িক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আমাদের কিন্তু এক্সপোর্ট থেমে নাই, বৃদ্ধি পাচ্ছে। এক্সপোর্ট বৃদ্ধি পাওয়া এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়া, এই দুইয়ের কিউমুলেটিভ ইম্প্যাক্টই হচ্ছে এই পজিটিভ ইম্প্যাক্ট পড়াটা রিজার্ভ বৃদ্ধির পিছনে। এদিকে ডলারের দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারিত 122 টাকায় স্থিতিশীল হওয়ায় খোলা বাজারে চাপ কমেছে বলে জানান মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি। বিগত দিনে দেখা গেছে সাপ্লাই চেইন ঠিক না রেখে ডিমান্ড কন্ট্রোল করতে গেছেন, তার পরিপ্রেক্ষিতে ডলারের বাজারের অস্বাভাবিকতা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বর্তমানে আপনার সাপ্লাই চেইনটা ঠিক আছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ডলারের দাম সামঞ্জস্যপূর্ণ হওয়ায় হুন্ডিও কমে গেছে বলে জানান তিনি। রেমিটেন্সের ক্ষেত্রে হুন্ডি একটা প্রবণতা, সেটা ধরেন 80% এখন নাই, আর এইটা নাই বিদায় 80% নাই বিদায় কিন্তু আপনার রেমিটেন্স বেড়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সমানুপাতিক হারে একজন বিনিয়োগকারী সর্বোচ্চ 10 কোটি টাকা মার্জিন ঋণ নিতে পারবেন, তবে নিয়মিত আইনা থাকলে এ ঋণের জন্য বিবেচিত হবে না। মার্জিন রুলস সংক্রান্ত 17টি চূড়ান্ত সুপারিশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দিয়েছে পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স।
সোমবার দুপুরে বিএসইসিতে সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরে টাস্কফোর্স। মার্জিন ঋণের কারণে বিনিয়োগকারীদের লোকসান এড়াতে সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছে টাস্কফোর্সের সদস্যরা। টাস্কফোর্সের কাজ কিন্তু বাজারে বায়ার সেলার এনে দেওয়া না, টাস্কফোর্সের কাজ কিন্তু বাজারে কনফিডেন্স বিল্ড আপ করা না। টাস্কফোর্সের কাজ হচ্ছে যেসব অনিয়মের কারণে বাজারের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছিল, সেই আস্থাগুলো যাতে ভবিষ্যতে আর নষ্ট না হয় তার একটা পলিসি নোট দেওয়া। সেই পলিসি নোট যদি বাস্তবায়িত হয় এবং সেই অনুযায়ী যদি আইন প্রণীত হয় এবং সেটাকে যদি চর্চা করা হয়, পরবর্তীতে এই ধরনের সমস্যাগুলো হবে না যেগুলো বিগত সময়গুলোতে হয়েছিল। পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং সেখান থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত মালামালের স্তূপে স্কাই ফ্লাওয়ারে আগুন লাগে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 2 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে এই কমিটি। আমাদের মূল প্ল্যান্টের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমাদের মূল প্ল্যান্ট অলরেডি চালু আছে এবং এটা আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। এটা সম্পূর্ণভাবে মূল প্ল্যান্টের বাইরের একটা ঘটনা। প্রাথমিকভাবে আমাদের কাছে কোনো ধরনের ক্ষয়ক্ষতির রিপোর্ট নাই এবং আমাদের এখানে কোনো ধরনের হতাহতের ঘটনাও ঘটে নাই। এই পুরো ঘটনাকে কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটাকে বের করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশের বাইরের খবর। পহেলগাম হামলার জেরে পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এদিকে ভারতীয় সেনারা ইসরায়েলের মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কাশ্মীরের মানুষ। অন্যদিকে সিন্ধু নদের পানি বন্ধের সিদ্ধান্ত না পাল্টালে ভারতকে চরম খেসারত দিতে হবে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। পহেলগাম হামলার পর থেকেই তরতর করে পারদ চড়ছে ভারত পাকিস্তান সম্পর্কে। সীমান্তে শক্তি বাড়ানো সহ লাইন অফ কন্ট্রোলে 4 দিন ধরে গোলাগুলি চলছে দুদেশের সেনাদের মধ্যে। চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকি, টানটান স্নায়ুযুদ্ধ যাতে রক্তক্ষয়ী সংঘাতে রূপ না নেয় সে লক্ষ্যে দুপক্ষকেই ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। রোববার এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়, এ প্রচেষ্টা মূলত কারো সহায়তা চাইতে নয়, বরং পাকিস্তানের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চাইছেন মোদী। পহেলগাম হামলার পর থেকেই ক্ষোভের আগুনে জ্বলছে ভারতীয় জনতা। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ সহ দিল্লির 5টি কড়া সিদ্ধান্তের পর ক্ষোভের অনল ছড়িয়েছে পাকিস্তানিদের মাঝেও। দুদেশের জনগণ রাজপথ কাঁপাচ্ছেন উভয় পক্ষের বিরুদ্ধে নানান স্লোগানে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ বলছেন, শত শত মানুষকে গ্রেফতারের পাশাপাশি ইসরায়েলের মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের আখড়া নাম দিয়ে কয়েকদিনে 9টি বাড়ি ধ্বংস করে দিয়েছে তারা। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলের ফলে পাকিস্তানি কৃষকদের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। তাদের আশঙ্কা, পানি না পেলে অনাবাদি পড়ে থাকবে ফসলি জমি, পাশাপাশি বিস্তীর্ণ জনপদ মরুভূমিতে পরিণত হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের পানি আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়া হবে। পহেলগামে হামলার পর দুদেশের বাণিজ্যিক, কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক একদম তলানিতে নেমেছে। পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে নড়বড়ে হচ্ছে অর্থনীতি। পাকিস্তান বিজনেস ফোরাম বলছে, পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার কারণে ভারত বছরে প্রায় $1.14 বিলিয়ন বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া পরস্পরের আকাশসীমা বন্ধের কারণেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে দুদেশকেই। এতে শত শত ফ্লাইট চলাচল যেমন ব্যাহত হবে, তেমনি জ্বালানি, টিকিটের মূল্য ও ট্রানজিট খরচও বেড়ে যাবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। একদিনের ব্যবধানে আফগানিস্তান সীমান্তে অভিযান চালিয়ে আরও 17 জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী। এছাড়া খাইবার পাখতুনখোয়ায় স্থানীয় শান্তি কমিটির দফতরে বোমা হামলায় 7 জন নিহত হয়েছে। ওদিকে স্বাধীনতার 80তম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে 8 মে থেকে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে 26টি রাফেল যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ভারত। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
রোববার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসানখেল সীমান্ত এলাকা দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি। এ খবরে আফগানিস্তান সীমান্তে অভিযান চালায় যৌথ বাহিনী। এতে দুপক্ষের গোলাগুলিতে 17 জঙ্গি মারা যায়। এর মাত্র একদিন আগে একই সীমান্তে 54 জঙ্গিকে হত্যার কথা জানায় আইএসপিআর। এদিকে সোমবার খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা শহরে স্থানীয় শান্তি কমিটির দপ্তরে বোমা হামলায় 7 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ওদিকে ইউক্রেনে 3 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাধীনতার 80তম বার্ষিকী উপলক্ষে মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী 8 থেকে 10 মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নেতৃত্বে অক্ষশক্তির বিপক্ষে জয়লাভ করে মিত্রশক্তির অন্যতম সদস্য রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রাশিয়া বসে থাকবে না বলেও সতর্ক করে দিয়েছে মস্কো। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। অন্যদিকে 26টি রাফায়েল এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি সই করেছে ভারত। সোমবার দুদেশের মধ্যে 63,000 কোটি রুপি অর্থমূল্যের চুক্তি সম্পাদন হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আমরা। চলতি বছরে হজ ফ্লাইট উদ্বোধন। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 398 হজযাত্রী। লাভবাইক নামে দেশের প্রথম হজ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত সার্বভৌমত্বের জন্য হুমকি বলছে বিএনপি। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামাতের। 5 আগস্টের পর 2 সহস্রাধিক মামলা হয়েছে বলেন আইজিপি। হয়রানিমূলক মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি আইন উপদেষ্টা। এবং 8 মাসে রিজার্ভ বেড়ে $1.5 বিলিয়ন। দেনা পরিশোধের পর এই অর্জনকে বড় সাফল্য বলছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।